লার্নার টিউটোরিয়ালস চ্যানেলে আজকে ক্লাস 6-এর বিজ্ঞানের একটা ক্লাস হবে। এই ক্লাসটা একটা পার্ট, ফুসফুস, সেটা আমরা আগেই আলোচনা করেছিলাম আগের ভিডিওতে। যারা সেই ভিডিওটা না দেখে থাকবে বা সেই ভিডিও দেখে না পড়ে থাকবে, সেটা আজকে অবশ্যই দেখে এর আগের অংশটা পড়ে নেবে। আজকে যেটা পড়ানো হবে বা আজকে যে ক্লাসটা নেওয়া হবে, সেটা করলে শিখলে তোমরা কি কি পারবে, কি কি তোমাদের দক্ষতা তৈরি হবে, ফুসফুসের বিভিন্ন কাজ বলতে পারবে, মানুষের শ্বাস প্রক্রিয়াটা বলতে পারবে, আর কিছু ফুসফুসের সমস্যা সম্পর্কে তোমরা বলতে পারবে বা পরীক্ষায় এলে লিখতে পারবে। তাহলে আজকে জীবনবিজ্ঞান, পরিবেশ ও বিজ্ঞানের তোমাদের বইয়ে পরিবেশ ও বিজ্ঞান, তা সেই পরিবেশ বিজ্ঞানের আমরা জীবনবিজ্ঞান পোর্শনের ফুসফুসের কাজ এবং সমস্যা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা চলে আসি পরের স্লাইডে। প্রথম দেখো, আমরা ফুসফুসের কাজগুলো বলে নিই। ফুসফুসের অনেকগুলি কাজ আছে। তোমাদের সিলেবাস অনুযায়ী আমরা যে কাজগুলো দেখাতে পারবো সেগুলোর মধ্যে একটা হচ্ছে শ্বাস প্রক্রিয়া, অর্থাৎ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করা। সেটা আমরা ফুসফুসের অন্যতম কাজ, সেটা আমরা আলোচনা করব। মানুষের শ্বাস প্রক্রিয়াটা, অর্থাৎ বাতাস থেকে অক্সিজেন ফুসফুস গ্রহণ করে রক্তে পাঠিয়ে দেবে, আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড সেটা ফুসফুসের মাধ্যমে দেহের বাইরে বেরিয়ে যাবে। এটাই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান। এর ফলে কী হবে, রক্তে যে অক্সিজেন পৌঁছাবে সেটা সারা দেহে প্রত্যেকটা কোষে রক্তের মাধ্যমে যাবে এবং কোষ সেই অক্সিজেনের সাহায্যে শক্তি উৎপন্ন করবে খাদ্য ভেঙে। আর তার ফলে এই যে খাদ্য ভেঙে অক্সিজেন যখন শক্তি তৈরি করে, তখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। সেটা আবার খুব বিষাক্ত পদার্থ, আমাদের রক্তে থাকলে আমরা বাঁচব না। সেটা রক্তের মাধ্যমে চলে আসবে ফুসফুসে এবং সেটা আমরা ফুসফুসের মাধ্যমে দেহের বাইরে বের করে দেবো। তাহলে এইটা একটা প্রধান কাজ ফুসফুসের। দ্বিতীয় যে কাজটা, সেটা হচ্ছে রেচন। আমরা জানি যে আমাদের দেহে প্রচুর রেচন পদার্থ তৈরি হয় দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে। এই বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলিকে আমরা এক কথায় বলি, আমরা এটাকে বিপাক বলি। তা সেই বিপাকজাত দূষিত পদার্থগুলো হচ্ছে রেচন পদার্থ। সেগুলো ফুসফুসের মাধ্যমে বেরোবে। তবে আমাদের ফুসফুসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সবথেকে প্রধান রেচন পদার্থ, সেটা বের হয় ফুসফুসের মাধ্যমে। এটা খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর, দেহে জলের ভারসাম্য। দেখবে তোমরা শ্বাস ত্যাগ করার সময় বা নিঃশ্বাস যাকে বলবো, সেই সময় কিছুটা জলীয় বাষ্প আমাদের নিঃশ্বাস বায়ুর সাথে বেরিয়ে যায়। আর তাপ, নিঃশ্বাস বায়ুটা দেখবে বেশ গরম হয়, তাহলে তাপও বেরিয়ে যাচ্ছে। দেহের অতিরিক্ত তাপ যেটা কাজে লাগে না, সেটা বাইরে বেরিয়ে যায়। তাহলে এইভাবে দেহে জলের ভারসাম্য রাখতে সাহায্য করে, অতিরিক্ত জলকে বের করে দেয় এবং অতিরিক্ত তাপকে বের করে দেয়। তাহলে এইটা ফুসফুসের একটা অন্যতম কাজ। তাহলে আমাদের এইটুকুনি থেকে বুঝতে পারলে যে ফুসফুসের কাজের মধ্যে রয়েছে শ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস এবং নিঃশ্বাস, দুটো পর্যায়ে সেটা বিভক্ত। প্রশ্বাস মানে অক্সিজেনযুক্ত বায়ুকে গ্রহণ করা, ফুসফুসের মধ্যে নিয়ে আসা। আর নিঃশ্বাস মানে কার্বন ডাইঅক্সাইডযুক্ত বায়ু ফুসফুস থেকে দেহের বাইরে পরিবেশে ত্যাগ করা। রেচন একটা ভূমিকা নিচ্ছে। রেচনের মাধ্যমে মূলত কার্বন ডাইঅক্সাইড, অতিরিক্ত জল এবং বেশ কিছু অন্যান্য রেচন পদার্থ, সেগুলো ফুসফুসের মাধ্যমে, গ্যাসীয় রেচন পদার্থ মূলত দেহের বাইরে বেরিয়ে যায়। আর দেহ থেকে অতিরিক্ত জলের
বা তাপ বের করে দিয়ে আমাদের দেহে তাপের ভারসাম্য এবং জলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাহলে আশা করি এইটুকুনি বুঝতে পারলে ফুসফুসের কাজের মধ্যে। এইবার এই যে শ্বাস প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে সেইটা আমরা একটু আলোচনা করব। তাহলে শ্বাস প্রক্রিয়া কিভাবে হচ্ছে? আমরা তো বললাম মানুষের শ্বাস প্রক্রিয়া দুটো পর্যায় হয়, প্রশ্বাস এবং নিঃশ্বাস, এবং মিনিটে 12 থেকে 18 বার শ্বাসক্রিয়া ঘটে প্রশ্বাস এবং নিঃশ্বাস মিলে। হ্যাঁ, একটা প্রশ্বাস এবং একটা নিঃশ্বাসকে একসাথে আমরা শ্বাসক্রিয়া বলি। শ্বাসক্রিয়াটা যান্ত্রিক প্রক্রিয়া, যদিও শ্বাসক্রিয়ায় যখন এই অক্সিজেন রক্তে মেশে এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে ফুসফুসে আসে তখন কিছুটা রাসায়নিক বিক্রিয়া ঘটে। এইবার আমরা দেখে নিই মানুষের শ্বাস প্রক্রিয়ায় কোন কোন জিনিস কাজে লাগে ফুসফুস ছাড়া। ফুসফুস ছাড়া আমাদের যে শ্বাসপথ অর্থাৎ বহির্নাসারন্ধ্র, নাসাপথ, নাসাবিবর, অন্তর্নাসারন্ধ্র, মুখবিবর, যেটাকে আমরা নাসাগলবিল বলেছিলাম, ট্রাকিয়া, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল হয়ে অ্যালভিওলাই পর্যন্ত বায়ু পৌঁছে যায়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ অংশ। 2 নম্বর, এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে একটা বুকের খাঁচা, যাকে আমরা বক্ষপিঞ্জর বলি, সেটা ভূমিকা নেয়। বক্ষপিঞ্জরটা একটু উপরের দিকে ওঠে এবং নিচের দিকে নামে। আর 3 নম্বর যেটা ভূমিকা নেয়, মধ্যচ্ছদা নামে এই পর্দাটি। মধ্যচ্ছদা পর্দাটি দেখা যাবে যে একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে নামে। মধ্যচ্ছদা এমন একটি মাংসল পর্দা যেটা আমাদের বুক এবং উদর বা পেট এই দুটোকে আলাদা করে রাখে এবং আমাদের দেহের পরিধি বরাবর এটা আটকানো থাকে। তাহলে বোঝা গেল কোন অংশগুলো কাজ করে। এইবার আমরা প্রশ্বাস প্রক্রিয়াটা একটু বুঝি। মাঝের ছবিটা দেখবে, আর ডান দিকে একটা প্রশ্বাস বোঝানোর জন্য একটা পরীক্ষা ছবি দিয়েছি, সেটাও বুঝবে। তাহলে এখানে আমরা প্রশ্বাসের সময় কি হয়, প্রশ্বাসের সময় মধ্যচ্ছদাটা নিচের দিকে নেমে যায়, মানে মধ্যচ্ছদার পেশি সংকুচিত হয়ে নিচের দিকে নামে। আর এই যে বললাম যে বুকের একটি বক্ষপিঞ্জর আছে, সেই বক্ষপিঞ্জরের সাথে আবার 2 ধরনের পেশি যুক্ত থাকে, একটা ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি আর একটা এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি। তাহলে এই এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি বা পঞ্জরাস্থি পেশি বলা হয়, তোমাদের বাংলায় বলে পঞ্জরাস্থি পেশি। এটা বহিস্থ পঞ্জরাস্থি পেশি, এটা অন্তস্থ পঞ্জরাস্থি পেশি। এটা ওই বক্ষপিঞ্জরের যে হাড়গুলো রয়েছে, যাদেরকে আমরা পাঁজরের হাড় বা ইংরাজিতে রিব বলি, তার সাথে লাগানো থাকে। হ্যাঁ, পরপর এটা লাগানো থাকে। এইবার দেখা যাচ্ছে যখন প্রশ্বাস শুরু হবে তখন বহিস্থ পঞ্জরাস্থি পেশি মানে এক্সটার্নাল ইন্টারকস্টাল পেশি সংকুচিত হয়ে আমাদের বুকের যে বক্ষপিঞ্জর সেটাকে উপরের দিকে ঠেলে তুলে দেয় এবং একই সাথে মধ্যচ্ছদাটা নিচের দিকে নেমে আসে। এর ফলে কি হয়, ফুসফুসের আয়তনে বাড়ে। কেন বাড়ে? এই যে ফুসফুসের যে প্লুরা পর্দাটা ছিল, এই পর্দাটা কিন্তু ওই মধ্যচ্ছদা এবং তোমার পঞ্জরাস্থি পেশির সাথে তার বাইরের দিকের পর্দা, প্লুরা তো 2টো পর্দা দিয়ে তৈরি হয়, বাইরের পর্দা থাকে, ভিতরের পর্দা থাকে, আটকানো থাকে। এবং তার মধ্যে বলেছিলাম যে 2টো পর্দার মাঝে একটুখানি তরল থাকে। যেই বক্ষপিঞ্জর উপরের দিকে উঠছে, মধ্যচ্ছদা নিচের দিকে নামছে, তখন ওই প্লুরা রসের মধ্যে দেখা যাচ্ছে চাপ কমে যাচ্ছে। তার ফলেই ফুসফুসটা আস্তে আস্তে প্রসারিত হতে আরম্ভ করেছে। প্রসারণ হলে কি হবে, ফুসফুসের ভিতরে অ্যালভিওলাইগুলোর ভিতরে বাতাসের চাপ কমে যাবে। পরিবেশের থেকে চাপ কমে গেলে কী হবে, পরিবেশ থেকে বায়ু একেবারে বহির্নাসারন্ধ্র দিয়ে প্রবেশ করে ওই যে আমি শ্বাসপথের কথাটা একটু আগে বলে দিলাম, সেই পথে একেবারে ফুসফুসের অ্যালভিওলায়ে পৌঁছাবে এবং অ্যালভিওলায়ে সেই বাতাস যখন অক্সিজেনযুক্ত বাতাস আসবে, সে রক্ত, প্রত্যেকটা অ্যালভিওলায়ের গায়ে রক্তজালক লেগে রয়েছে, সে রক্তজালকে অক্সিজেন সাপ্লাই দিতে আরম্ভ করবে এবং কার্বন ডাইঅক্সাইড রক্তজালকে রক্ত থেকে গ্রহণ করতে আরম্ভ করবে। অর্থাৎ এখানে একটি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান ঘটবে। এটা চলতে থাকবে বেশ কিছুটা সময় ধরে। তাহলে এইটা হচ্ছে প্রশ্বাস। তাহলে এটা কিভাবে হচ্ছে সেটা আবার একটা ডান দিকের একটা পরীক্ষাটাও বলি। একটা বোতল নিয়েছে, এটা তোমরা করতেও পারো। বোতলের মুখে একটা কর্ক আছে বা ছিপি আছে, তার মধ্যে ফুটো করে আমরা একটা নল ঢুকিয়েছি।
নলটা বা দুটো ভাগে ভাগ করা আছে, মানে আর দুটো নল জুড়ে নিয়েছি, তার সামনে দুটো বেলুন লাগিয়ে দিয়েছি। আর বোতলে প্লাস্টিক বোতলে করবে, আর সেই প্লাস্টিক বোতলের তলাটা কেটে সেখানে একটা রবারের চাদর লাগিয়েছি। দিয়ে আমরা সব জায়গায় একটু ভেজলিন দিয়ে বেশ এয়ারটাইট করে দিয়েছি। এবার রবারের চাদরটাকে তোমরা মধ্যচ্ছদা ধরো, যে রবারের চাদরটা নিচের দিকে নামিয়ে দেবে, টেনে দেবে, তাহলে ভিতরটা আয়তন বাড়লো, সঙ্গে সঙ্গে দেখবে বাতাস ওই লাল লাল রঙের যে দুটো বেলুনের মধ্যে প্রবেশ করছে, সে দুটোকে ধরো দুটো ফুসফুস। তো ঠিক সেই একই ব্যাপারটা আমাদেরও হয় প্রশ্বাসের সময়। এবার চলে এসো নিঃশ্বাস। তাহলে নিঃশ্বাসের সময় ঠিক উল্টো ব্যাপারটা হবে। নিঃশ্বাসের সময় কি হবে? দেখা যাবে যে প্রথম যে ব্যাপারটা হবে, এই পঞ্জরাস্থির ভিতরের দিকের যে পেশি, ইন্টারনাল ইন্টারকস্টাল পেশি বা পঞ্জরাস্থি পেশি সংকুচিত করে বুকের খাঁচা বা বক্ষপিঞ্জটাকে নিচের দিকে নামিয়ে দেবে। আর মধ্যচ্ছদার পেশি যেটা সংকুচিত হয়ে নিচে নেমেছিল, সে প্রসারিত হয়ে আবার আগের অবস্থানে ফিরবে। ফলে ফুসফুস তার স্বাভাবিক আয়তন ফিরে পাবে। কিন্তু ততক্ষণে তো আমরা প্রায় 500 থেকে 600 ml বাতাস ঢুকিয়ে ফেলেছিলাম প্রশ্বাসের সময়। ফুসফুস তার স্বাভাবিক আয়তনে এলেও ওই অতিরিক্ত বাতাসের জন্য ভিতরে বায়ুর চাপটা বেড়ে যাবে, পরিবেশের বাতাসের তুলনায় বাড়বে। আর ভিতরের বায়ুর চাপটা বাড়লে কি হবে? বাতাসটা তখন উল্টো পথে, যে শ্বাসপথটা দিয়ে বায়ু ঢুকেছিল তার থেকে উল্টো পথে, অর্থাৎ অ্যালভিওলাই থেকে ব্রঙ্কিওল, তার থেকে বঙ্কাস, তার থেকে ট্রাকিয়া, তারপরে ল্যারিংস হয়ে নাসাগলবিল হয়ে অন্তর্নাসারন্ধ্র হয়ে মুখ নাসাবিবর নাসাপথ হয়ে বহির্নাসারন্ধ্র দিয়ে বেরিয়ে যাবে। তো এইভাবে মানুষ নিঃশ্বাস ত্যাগ করবে। তখন নিঃশ্বাস বায়ুর মধ্যে প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকবে, অক্সিজেনের পরিমাণ কমে যাবে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। এবং বাতাসের যে সামান্য কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03 থেকে 0.04% থাকে, সে তার থেকে অনেক গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড আমরা ত্যাগ করব এই বাতাসের মাধ্যমে, নিঃশ্বাস বায়ুর মাধ্যমে। এবার তার পাশের দিকে পরীক্ষাটা, যে আমি রবারের পর্দাটা আগে টেনে রেখেছিলাম, এটা ছেড়ে দিই, তলার পর্দাটা ছেড়ে দিলে আস্তে আস্তে পর্দাটা, রবারের চাদরটা আবার আগের জায়গায় ফিরলে ভিতরে বাতাসের চাপ বাড়বে। হ্যাঁ, ওই বোতলের ভিতরে চাপটা বাড়বে। সেই চাপ বাড়লেই কী হবে? ফুসফুসের ওপরে, মানে এখানে সংকুচিত বেলুনটা হচ্ছে ফুসফুস, তো বেলুনটার উপরে চাপ পড়বে, সেই চাপে বেলুন আস্তে আস্তে সংকুচিত হবে, অর্থাৎ ওই ওয়াই আকৃতির কাঁচের নল বা প্লাস্টিকের নল, সেটা দিয়ে বায়ু বাতাসে, পরিবেশের বাতাসে বেরিয়ে যেতে আরম্ভ করবে। এইভাবে তাহলে নিঃশ্বাস ত্যাগ করবে। তাহলে আশা করা যায় বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো বারবার ভিডিওটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে, আর অবশ্যই ভিডিওটা ফুল স্ক্রিন করে দেখবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে সবটা ভালো দেখতে পাবে। এরপরে আমরা চলে আসি তোমাদের একটি বিষয়, ফুসফুসের সমস্যা, অর্থাৎ ফুসফুসের কী কী রোগ হতে পারে। হ্যাঁ, তার মধ্যে প্রথম যেটা দিয়েছি সেটা হচ্ছে শ্বাসকষ্ট। শ্বাসকষ্ট কিন্তু অনেক, মানে অর্থাৎ নিঃশ্বাস ত্যাগে কষ্ট হচ্ছে, প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথবা মিনিটে 12 বার থেকে 18 বার শ্বাস নেওয়ার কথা, সেটা হয়তো 20-25 বার হয়ে যাচ্ছে, অর্থাৎ বারবার শ্বাস নেওয়া মানে কি হাঁপাচ্ছে। তোমরা যখন মাঠে ছোটার শেষে হয়তো দুপাক মাঠটা, কোনো একটা খেলার মাঠ ছুটে ঘুরে এলে, প্রদক্ষিণ করলে, তারপরে কি হয়? খুব হাঁপ ধরে, প্রচণ্ড শ্বাস নাও, হ্যাঁ, অর্থাৎ বারবার শ্বাস গ্রহণ চলে, এটাকেই বলা হয় হাঁপানো। তো সেটা হচ্ছে একটা শ্বাসকষ্টর সমস্যা, বা শ্বাসকষ্ট হলে এরকম সমস্যা আমরা দেখতে পাই। তাহলে এটা কেন হবে? এক হচ্ছে ঠান্ডা লাগলে, কোনো সংক্রমণ হলে, বুকের মধ্যে প্রচুর শ্লেষ্মা জমলে, কোনো রোগ হলেও এটা হতে পারে। হ্যাঁ, যেমন যাদের হাঁপানি বা অ্যাজমা আছে তাদের শ্বাসকষ্ট হয়, বিভিন্ন কারণে তাদের শ্বাসকষ্ট হতে পারে। অ্যাজমার হলে দেখা যাবে বারবার সে শ্বাস গ্রহণ করবে, মিনিটে অনেক বেশিবার শ্বাস গ্রহণ করবে, তাহলে সেইগুলো হচ্ছে শ্বাসকষ্ট। হ্যাঁ, আবার বয়স্ক মানুষদের ফুসফুসের অনেক অংশ নষ্ট হয়ে যায়, ফলে তাদের স্বাভাবিক ফুসফুস কাজ করে না, তখনও শ্বাসকষ্ট হয়। 2 নম্বর ঠান্ডা লাগা। ঠান্ডা লাগা একটা ফুসফুসের সমস্যা, যেটা ছোটদের খুব হয়। ঠান্ডা লাগলে হয় কি,
কোনো না কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশান হয় বা কিছু ভাইরাসের ইনফেকশান হয়, এবং ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন ইনফেকশান হয় আমাদের এই শ্বাসতন্ত্রে, তখন সে কী করে, দেখা যাবে যে ওই শ্বাসতন্ত্র চেষ্টা করে ওদেরকে প্রতিহত করার। তার জন্যে তারা বিভিন্ন উপায় নেয়, তার মধ্যে একটা উপায় হচ্ছে শ্লেষ্মা তৈরি করে। এই শ্বাসতন্ত্রের বিভিন্ন অংশের যে আবরণ, সেখান থেকে ওই শ্লেষ্মাটা তৈরি হতে আরম্ভ করে, এবং সেটা যখন ফুসফুসে জমে, শ্বাসনালীতে জমে বা গলবিল অঞ্চলে জমে, তখন আমাদের সমস্যা হয়, এমনকি জ্বর আসতে পারে, তখন শ্বাসকষ্ট হতে পারে, গলা ব্যথা হতে পারে, হ্যাঁ, বুকে চাপ লাগতে পারে, মনে হয় যেন ঠিক মতন আমার দম আটকে আসছে, হ্যাঁ, বুকে ব্যথা হতে পারে, কোনো ইনফেকশান হতে পারে, তাহলে সেগুলো হতে পারে। তাহলে সেটা একটা ফুসফুসের সমস্যা। আর কাশির সাথে রক্ত পড়া, এটা তো তোমরা জানো যে একটা রোগে এটা হয় মূলত, সেটা হচ্ছে যক্ষ্মা। যক্ষ্মা রোগ হলে দেখা যাচ্ছে, যক্ষ্মা রোগটা হচ্ছে ফুসফুসে ইনফেকশান হয়। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস বলে একটা ব্যাকটেরিয়া ফুসফুসে ইনফেকশান করে বলেই এই রোগটা হয় যক্ষ্মা। এবং যক্ষ্মা রোগটা যখন খুব বেড়ে যায়, তখন ওই জীবাণু ফুসফুসগুলোকে নষ্ট করতে আরম্ভ করে, অ্যালভিওলাই নষ্ট করতে আরম্ভ করে, তখন দেখা যায় যে অ্যালভিওলাইয়ের গায়ে লেগে থাকা রক্তজালক নষ্ট হয়ে গিয়ে রক্ত বেরিয়ে আসে, এবং তখন কাশির সাথে যে কফ ওঠে তার সাথে রক্ত ওঠে, বা কাশির সাথে রক্ত ওঠে। তাহলে এই সমস্যাগুলো ফুসফুসে হতে পারে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ফুসফুসে কী কী সমস্যা হয়। এটা কিন্তু ছোটদের বেশি হয়, আবার বয়স্ক মানুষদের বেশি হয়। হ্যাঁ, আর যারা পরিণত মানুষ তাদের তুলনায় একটু কম হয়, তাদের ইমিউনিটি অনেক বেশি। ছোটদের ইমিউনিটি কম থাকে, আর যারা বয়স্ক মানুষ তাদের ইমিউনিটি যত বয়স বাড়ে একটু কমে যায়, তখন ফুসফুসের সমস্যা হয়। এই প্রসঙ্গে আরেকটা সমস্যার কথা বলে রাখি, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া বলে একটি রোগ হয়, সেটা ফুসফুসের ইনফেকশানের জন্যেই হয়, শ্বাসতন্ত্রের ইনফেকশানের জন্যেই হয়। তাহলে আশা করি এতক্ষণ যেটা আলোচনা করলাম তোমরা বুঝতে পারবে, বারবার দেখবে, ভিডিওটা দেখে বই থেকে পড়াটা তৈরি করবে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ঠিকঠাক করে প্রেস করো, দেখে নিও যাতে সমস্ত ভিডিওগুলোর তোমরা নোটিফিকেশান পাও, সেটা নোটিফিকেশানটা অল করে দেবে। তাহলে সব রকম ভিডিওর নোটিফিকেশান পাবে। এবং এখানে সায়েন্সের বিভিন্ন বিষয় আমরা অবশ্যই দেব। এখন শুধু পরিবেশ ও বিজ্ঞান দেওয়া হচ্ছে, পরে হয়তো আমরা অঙ্কও দেব। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সবাইকে।